This class. So you all know that this is our ninth free live class, and in this class, basically, first of all, I'm going to talk about ট্রান্সলেশন কিভাবে আমরা যে কোনো বড় ইংলিশ বাক্যকে ইংলিশে বড় বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। সঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব ফ্রেজের ব্যবহারটা কিভাবে হয়ে থাকে ট্রান্সলেশনের ক্ষেত্রে, যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আমি ইন ডিটেলসে কথা বলবো, আলোচনা করব, দেখাবো আপনাদের সঙ্গে। এছাড়াও আমি দেখাবো কিভাবে ইংলিশে ধারাবাহিকভাবে এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে ডেভেলপ করা যায়। আমরা যারা বিভিন্ন জায়গা থেকে ইংরেজি ভাষাটা শেখার চেষ্টা করে আসছি, আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাদের চলে যাচ্ছে, বাট আপনি ভাষাটাকে প্রফেশনালি ডেভেলপ করতে পারছেন না। এটা ডেভেলপ করার অ্যাকচুয়াল ওয়েটা কি, ঠিক কোন বিষয়গুলোর উপর কনসেপ্ট রাখতে হবে, ইংলিশ প্রোনাউন্সিয়েশনগুলো কিভাবে কারেক্ট করতে হয়, কিভাবে টাং টুইস্টার প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই জড়তাটা কাটানো যায়, এছাড়াও কিভাবে ভার্বের ফর্মের ব্যবহার করতে হয়। অর্থাৎ আমি আপনাদের বিগত ফ্রি ক্লাসগুলো থেকে বলছিলাম, যারা ইংলিশে ভোক্যাবুলারিতে দুর্বল, ভোক্যাবুলারি সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা নেই, যারা মনে করেন আমার ভোক্যাবুলারি ভালো জানা নেই তাই আমি ইংরেজি পারি না, ভোক্যাবুলারি বলতে মূলত ভার্বের ভোক্যাবুলারি জানতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। তো এই ভোকাবুলারি গুলো ডেভেলপ করা বা মেমোরাইজ করার ওয়েটা কি, সেটাও আমি একটা ফ্রি ক্লাস থেকে দেখিয়েছিলাম, আমি আজকেও দেখাবো। এছাড়া আমাদের ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিসের জন্য, ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শেখার জন্য টেন্স, মডাল, সেমি মডালের যে প্র্যাকটিসটা দরকার, সেটাও একদম সহজ পদ্ধতিতে টেবল আকারে আমি এখানে প্রোভাইড করেছি। এটা আমি আপনাদেরকে দিব, আপনাদেরকে আমি দেখাবো, এবং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কত সহজে প্র্যাকটিস করা যায়। কনভারসেশন, কমিউনিকেশন, প্রত্যেকটা বিষয়। এরপর দেখেন, এইখানে আমি নিয়েছি ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 1। অর্থাৎ এখানে আপনারা শত শত বাংলা সেন্টেন্স দেখবেন, এবং এটা প্র্যাকটিস করালে এটা যে কতটা ইফেক্টিভ হবে, ইউ ক্যান নট ইমাজিন। আমাদের মাতৃভাষা কি বাংলা, আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। সো আপনি যখন প্রাইমারি লেভেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছেন, ইংলিশে কিছু লিখতে যাচ্ছেন বা বলতে যাচ্ছেন, দেখবেন আপনার ব্রেইনে আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি কিভাবে সেটাকে আপনি ইংলিশে লিখবেন বা ইংলিশে বলবেন, এইটা, এই প্র্যাকটিস ফাইলটা প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করা যায়। এটা ডেভেলপ করা সম্ভব, এটা আপনি অবশ্যই অবশ্যই পারবেন। আমি আপনাদেরকে এখনই দেখাবো, সেটা দেখেন এটা কতটা ইফেক্টিভ। আপনি ক্লাসটি লাস্ট পর্যন্ত করেন, আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ। এরপর দেখেন, এইটা কমপ্লিট করার পর আমি আরেকটা বিষয় দেখাবো, যদিও এটা আমি আগেও দেখিয়েছিলাম, যে সার্টেন একটা টপিকের উপর আমরা কিভাবে ইংলিশ স্পিকিং করতে পারি, কিভাবে প্রেজেন্টেশন দিতে পারি, প্যাসেজ সলভিং এর জায়গাটা কেমন হতে পারে। তো এটা যারা আগের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেনি, এটা যদি করেন আপনি বুঝতে পারবেন যে স্পিকিং প্র্যাকটিসের অ্যাকচুয়াল ওয়েটা কি। অনেকেই মনে করতে পারে আমি বেসিক গ্রামার আমি বুঝি, আমি রিডিং মোটামুটি পড়তে পারি, আমি মোটামুটি কিছু লিখতেও পারি, বাট কথা বলতে গেলে পারি না, আমার শব্দ মুখে আসে না, একটার পর আরেকটা সেন্টেন্স আমি ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না। তো স্পিকিং এর ক্ষেত্রে মূলত যে বিষয়গুলো ফলো করতে হবে, যে বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে, আমি সেটি আপনাদেরকে আজকের এই ক্লাসটি থেকে দেখাবো। তো প্রথমত আমি ট্রান্সলেশন পার্ট নিয়ে একটু কথা বলবো। প্রত্যেকে একটু এই জায়গাটাতে এই জায়গাটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দেখেন এখানে কি বলছে, বাংলা টু ইংলিশ আর্টিকেল ট্রান্সলেশন। এখানে বলছে যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি এই এই স্ট্রাকচারটি আমি আগেও দেখিয়েছি। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্য তৈরির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট মনে রাখবেন অবজেক্ট না, এখানে বসাবেন এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। ওকে, তো কিভাবে ইংলিশে লং সেন্টেন্স তৈরি করা যায়, কিভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করা যায় কারেক্ট ফর্ম ঠিক রেখে। দেখেন এখানে কি বলছে, যে যখন আপনি একটি বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করবেন, এটা মেইনলি বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, এইসব জায়গায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসে থাকে। তো কিভাবে করতে হয় দেখেন, প্রথমেই সাবজেক্ট বের করতে হবে, কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে, যেমন রিপন ফুটবল খেলছে, অর্থাৎ কে খেলছে, কারা খেলছে, কাজটা কারা করছে, রিপন। তাহলে রিপনটা হচ্ছে আমার সাবজেক্ট। রিপন কি করছে, রিপনের কাজটা কি, হ্যাঁ, কাজ, অ্যাকশন, খেলা, খেলা, তাহলে ওইটা আমার ভার্ব। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, খেলছে, প্লে মানে কি, খেলা, অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, ভার্বকে।
ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করছে, যে রিপন কি খেলছে, কোন জিনিসটা খেলছে, কি। আমার এখানে বলছে ফুটবল, অর্থাৎ এটা আমার অবজেক্ট। অবজেক্ট না থাকলে দেখেন এখানে কি বলছে, পয়েন্ট নাম্বার 4, বাকি অংশ অ্যাডভার্ব হয়। অবজেক্ট না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব হয়, সবশেষে যা থাকবে কনজাংশন বা কানেক্টর বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন দেখেন এখানে আমরা বাংলাটা দেখ, আমরা ইংলিশটা দেখবো না, আগে বাংলা দেখে করব। তো দেখেন এখানে একটা বাংলা সেন্টেন্স আছে, আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলো ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আমরা অনেকে এটা পারি না সঠিকভাবে। তো এখানে একটি বাক্য দেখেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। বাংলা বাক্যটি কি? দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। কিভাবে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন? আমরা অনেকেই মনে করি একটা বাংলা সেন্টেন্সের একদম শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট শুরুর ওয়ার্ড সাবজেক্ট হয় না। এই সাবজেক্টটা আপনাকে বুঝতে হবে। যেমন এইখানে দেখেন, যে কোনো বাংলা সেন্টেন্সকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করতে যান, ইংলিশে কনভার্ট করতে যান, প্রথমত যে বিষয়টার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে ভার্ব। আবারও বলছি ভার্ব। আপনারা মনে রাখবেন, প্রত্যেকটা বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে। কি বললাম? প্রত্যেকটি বাংলা বাক্যের, বাংলা সেন্টেন্সের লাস্ট একদম শেষে ভার্ব থাকে। ইংলিশ সেন্টেন্সে ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে থাকে। আবারও বলছি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। বাংলা বাক্যের শেষে একদম লাস্টে ভার্ব থাকে, বাট ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব থাকে। এই বাক্যে ভার্ব হচ্ছে এই যে রাখছে, দক্ষতার স্বাক্ষর রাখছে, এই রাখছে কথাটা মূলত ভার্ব। এইবার এখানে কারা রাখছে, সাবজেক্ট কিভাবে পাবো? কারা রাখছে বা কে রাখছে? নারীরা, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে উইমেন। বোঝার চেষ্টা করেন, উইমেন। দেখেন এটা হচ্ছে প্লুরাল হলে উইমেন এই উচ্চারণটা হয়, আর সিঙ্গুলার হলে ওমেন, এটা এটা বলা যায়। সো দেখেন, উইমেন এটা সাবজেক্ট। এবার রাখছে, বাংলায় ভার্ব লাস্টে, ইংলিশে ভার্ব কোথায়? সাবজেক্টের পরে। এখন ইংলিশে সাবজেক্টের পরে যে ভার্বটা আপনি বসাবেন, এটা আপনাকে ওই বাংলা বাক্য দেখে বুঝতে হবে যে টাইমিংটা কেমন, টেন্সটা কি, আমি কোন টেন্সে লিখবো। অর্থাৎ রাখছে, যাচ্ছে, খাচ্ছে, করছে, এটা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে উইমেন সাবজেক্টটা প্লুরাল, আর কিপিং, আর কিপিং অর্থাৎ আহ, নারীরা রাখছে, উইমেন আর কিপিং, নারীরা রাখছে কি? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। তাহলে এটা ইংলিশে কি হবে? যে নারীরা রাখছে, উইমেন আর কিপিং দেয়ার, উইমেন আর কিপিং দেয়ার সাইন, উইমেন আর কিপিং দেয়ার SIGNS, সাইন্স, সাইন। ওকে, সো উইমেন আর কিপিং দেয়ার সাইন, অর্থাৎ মহিলারা তাদের স্বাক্ষর রাখছে। এবার কিসের স্বাক্ষর? যোগ্যতা ও দক্ষতা, অফ স্কিল, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অফ স্কিল, অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, অ্যান্ড কোয়ালিফিকেশন। তাহলে কি বললাম? এই হচ্ছে মূলত সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই বাক্যে। উইমেনটা সাবজেক্ট, আর কিপিং এটা ভার্ব, দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, এতটুকু ধরেই মনে করেন যে এক্সটেনশন বা মানে অবজেক্টের পার্ট। ওকে, অর্থাৎ এইটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এই যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, মানে এইটা কিভাবে আসে জানেন? আবারও বলছি, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। সাবজেক্ট আর ভার্ব যদি কেউ সঠিকভাবে বসাতে পারে ইংলিশে, অর্থাৎ বাংলা বাক্যের ভার্বটা দেখে যদি সঠিক টেন্সটা ধরতে পারে, আইডেন্টিফাই করতে পারে, এবং সেই অনুযায়ী ইংলিশে যদি ভার্বটা সে বসাতে পারে, এনিওয়ান ক্যান ডু দ্যাট। যদি সাবজেক্টের পর ভার্বটা সঠিকভাবে বসানো যায়, এরপর নিয়ম হচ্ছে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয় যখন ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে হয়। আপনি বুঝে দেখেন, প্রথমে আমি সাবজেক্ট বসালাম নারীরা, এরপর রাখছে, এটা আমি বসালাম, সাবজেক্ট ভার্ব শেষ। এবার কি করব? লাস্ট থেকে ফার্স্ট, অর্থাৎ কি রাখছে? স্বাক্ষর। তাহলে আমি লিখলাম যে দেয়ার সাইন। এবার কিসের সাইন? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। তাহলে এর পরের ওয়ার্ড কোনটা হবে? প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো, বাট সেটা ফ্রেজ ধরে ধরে, ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড। বাংলা বাক্য দেখলে বোঝা যায় যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, আমি বোঝাচ্ছি এটা। তো দেখেন, এটা প্রতিটি ক্ষেত্রে, তাহলে এটাকে প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করছে, ক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি ইন এভরি সেক্টর। কি বলতে পারি আমরা এই জায়গাটাতে? ইন এভরি
ইন এভরি সেক্টর, এরপর কি, দেশের উন্নয়নের, কিসের প্রতিটি ক্ষেত্রে, দেশের উন্নয়নে, তাহলে আমরা এটা বলতে পারি অফ দা, সরি, অফ দা কান্ট্রি, COUNTRY, একটা অ্যাপোস্ট্রফি এস হবে, দেশের, এই যে দেশের ডেভেলপমেন্ট। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম একটু দেখেন তো, বোঝেন কিনা। উইমেন আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আবারও বলছি, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে এইভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। প্রথমত সাবজেক্ট, দেন ভার্ব, দেন বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে আমরা ফার্স্টের দিকে যাব। আমরা যদি আরো দুই একটা সেন্টেন্স বা বাক্য দেখি, তাহলে আপনি বুঝতে পারেন। দেখেন এখানে এগুলো কিন্তু পরপর ধাপে ধাপে সাজানো আছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আমি PDF ফাইল দিয়ে দিব আপনাদের। সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন কে রাখছে, উইমেন, মহিলারা। ভার্ব হচ্ছে রাখা। অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করুন যে মহিলারা কি রাখছে, তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর, দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। অর্থাৎ উপরের তিনটি ফর্মুলা ব্যবহার করে বাক্যটি পেলাম, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। পরবর্তী ধাপগুলো হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আবার আমরা প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারি, মনে রাখবেন, প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর। হ্যাঁ, এটাকে কি বলা যেতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, দেশের উন্নয়নের, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। অর্থাৎ এই ফ্রেজটা বুঝতে হবে। এইখানে একটা বাংলা বাক্য আছে, আমরা এইটা যদি একটু দেখি, দেখেন, বোঝার চেষ্টা করেন। বলছে, প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। টোটাল বাক্যটি কি লেখা আছে, প্রশাসনে, দেখেন প্রশাসনের না, না কিন্তু, বলছে প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এখন এখানে কি আপনারা বাংলা বাক্য দেখে ফ্রেজ ধরতে পারেন, মানে বাংলা বাক্যটি কিভাবে লেখা আছে, এখানে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড। দেখেন প্রশাসনে এটা একা, সঠিক জবাবদিহিতা না থাকায় এই তিনটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড কিন্তু একসাথে কানেক্টেড। আবারও বলছি, সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই তিনটি ওয়ার্ড একসাথে কানেক্টেড। এগুলোকে আমি যখন ইংলিশে লিখবো একসাথে ফ্রেজ আকারে লিখতে হবে। কর্মচারীগণ এটা একা, তাদের দায়িত্ব, এই দুইটা ওয়ার্ড কানেক্টেড, সঠিকভাবে এটা একা, পালন করে না, এই তিনটা ওয়ার্ড কানেক্টেড। এই ওয়ার্ডের কানেকশন অর্থাৎ ফ্রেজ ধরা বুঝতে হবে। তাহলে সাবজেক্টটা কি, পালন করে না হচ্ছে ভার্ব। এবার কারা পালন করে না, কারা, কর্মচারীগণ। তাহলে আমরা ইংলিশে কি বলতে পারি, দ্য এমপ্লয়িজ। আমরা ইংলিশে এটা বলতে পারি দ্য এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ। সাবজেক্ট বসালাম, এরপরে আমরা ভার্ব বসাবো। ভার্বটা কি, পালন করে না। তাহলে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয় বা হয় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা প্লুরাল, তাহলে এটা এরকম হবে, ডু নট পারফর্ম। এই যে জিনিসটা আমি বললাম না, অর্থাৎ এই যে আমি, ভার্ব বাংলা বাক্যে কোথায় থাকে, লাস্টে, অর্থাৎ পালন করেন এটা ভার্ব। ইংলিশে আমি যখন ট্রান্সলেট করব সাবজেক্টের পরে বসাবো, বাট বাংলায় যখন আমি ভার্বটা দেখতেছি একদম লাস্টে, সেটা দেখে আমি টেন্সটা আইডেন্টিফাই করতে পারছি কিনা, টেন্সটা আইডেন্টিফাই করে সঠিক ভার্বের ফর্মটা আমি ইংলিশে বসাতে পারছি কিনা, অর্থাৎ এই জায়গাটা যে কারেক্ট করতে পারে, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বটা যে কারেক্ট ফর্মে বসাতে পারে, তার সম্পূর্ণ সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। বাট ভার্বের জায়গাটা যদি ভুল হয়, সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়। অর্থাৎ দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, কর্মচারীগণ পালন করে না। এবার কি করবেন আপনি, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসেন, যেমন সঠিকভাবে এটা আপনি বসান, যে প্রপারলি, প্রপারলি। এবার কি, তাদের দায়িত্ব, তাহলে আমার ইংলিশটা কি হবে, দেয়ার রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটিস। কি লিখলাম আমি, আবারও বলেন, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দেয়ার রেসপন্সিবিলিটিস। এখানে দেয়ার রেসপন্সিবিলিটিসটা মূলত হচ্ছে অবজেক্ট, কথাটা বোঝেন। প্রপারলিটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব একটা বাক্যের যে কোনো জায়গায় বসানো যেতে পারে। আপনি এটা একদম শুরুতেও নিতে পারেন, যে প্রপারলি দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম। আপনি অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের মাঝেও নিতে পারেন, দ্য এমপ্লয়িজ ডু নট প্রপারলি পারফর্ম দ্য রেসপন্সিবিলিটি, এটাও বলা যায়। আবার এটাকে আমি বলছি যে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন, এই জন্য আমি এইভাবে লিখছি, এটা কারেক্ট। কিন্তু এটা আরো ভালো শোনায় যদি এটা একটু পরে দেন, অর্থাৎ আপনি যদি এটাকে একটু কাট করে এইখানে বসান,
আমার কথাটা বোঝেন, আগে যেটা লিখছি সেটা ভুল না, বাট এইটা বসালে আরো একটু ভালো দেখায়, ভালো শোনায়। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। এরপরে লাস্টের ওয়ার্ড কি আছে, যে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, দেখেন কর্মচারীগণ, এটা তো সাবজেক্ট লেখা হয়ে গেছে, পালন করে না, সাবজেক্টের পরে এটাও লেখা হয়ে গেছে, তাদের দায়িত্ব সঠিকভাবে, এটাও আমার লেখা শেষ। আমি কি বলছি, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যকে যখন আমি ইংলিশে ট্রান্সলেট করব, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। তাহলে এবার আমার কোনটা হবে, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই যে পার্টটা অর্থাৎ ফ্রেজ, এটা বুঝতে হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করছে, তাহলে জায়গার আগে ইন বসবে। ইন মোস্ট government organization, in most government organization, তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম, the employees do not perform their responsibilities properly in most government organization, in most government organization। এরপর আমরা কি বলতে পারি, যে সঠিক জবাবদিহিতা না থাকায়, এই চারটা ওয়ার্ড একসাথে আমরা লিখবো, সঠিক জবাবদিহিতা না থাকায় আমরা এখানে কি বলতে পারি, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, lack lack of proper, due to lack of proper accountability, accountability. Okay, so I have written here, the employees do not perform their responsibilities properly in most government organization due to lack of proper accountability. So now we have to write the first word, প্রশাসনে। তাহলে প্রশাসনে এটাও কি একটা প্লেসকে ইন্ডিকেট করে, একটা প্লেসকে, একটা জায়গাকে। তাহলে আমরা কি বলতে পারি, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, সো এইভাবে আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারি। তাহলে আবারও জায়গাটি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, সো তাহলে মেইন পার্ট হচ্ছে আমাদের যেটা নিতে হবে, সেটি হচ্ছে ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, আফটার দ্য সাবজেক্ট উই হ্যাভ টু পুট দ্য অ্যাকচুয়াল ফর্ম অফ ভার্ব। বাংলা বাক্যে ভার্বটি কোথায় থাকে, লাস্টে। ইংলিশে ভার্ব কোথায় বসাবো, সাবজেক্টের পরে। দেন আমরা কি করব, বাংলা সেন্টেন্স গুলো লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। তাহলে আমি কি বলছি, আমাদের বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আমাদের নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স গুলো ট্রান্সলেশনের ক্ষেত্রে এসে থাকে, আমরা এভাবে ট্রান্সলেট করতে পারবো। এটা খুবই খুবই সহজ ওয়েতে করা যায়, জাস্ট ইউ হ্যাভ টু ফলো সাম টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজি টু ডেভেলপ ইট। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি, একটু বোঝার চেষ্টা করেন এখানে, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। ওকে, সো এই জায়গাটাতে, তাহলে আমরা যদি এটাকে ভেঙে ভেঙে দেখি, আমি এটা পিডিএফ ফাইলটা প্রোভাইড করব, এখানে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে বা কারা দায়িত্ব পালন করে না, উত্তর হচ্ছে কর্মচারীগণ, কর্মচারীগণ। ওকে, এমপ্লয়, ভার্ব হচ্ছে দায়িত্ব পালন করে না, ভার্বটা কি, দায়িত্ব পালন করেন। এরপর দেখেন, কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, সঠিক জবাবদিহিতা না থাকায়, উই ক্যান সে ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, প্রশাসনে, ইট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, সো প্লেস, যদি এখানে থাকতো প্রশাসনের, থাকলে আমাদের অফ ইউজ করতে হতো, এটা ইন হবে, ঠিক আছে, একটা জায়গাকে ইন্ডিকেট করছে। তো এইভাবে আপনারা ভেঙে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন কিন্তু দেখতে পারবেন। এরপর দেখেন, ট্রান্সলেশন নাম্বার 4, চাকরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। ওকে, সো আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। এটা কিভাবে হচ্ছে, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। সো হিয়ার ইউ ক্যান সি, আমি চাই, আই উড লাইক টু, আমি চাই, আই উড লাইক টু। সো এখানে আমরা ওয়ান্ট ব্যবহার করতে পারি, হোপ ব্যবহার করতে পারি, উইশ ব্যবহার করতে পারি। দেখেন চাওয়া অর্থে, চাওয়া অর্থে ইংলিশে অনেকগুলো ভার্বের ব্যবহার করা যায়। চাওয়া অর্থে ইংলিশে অনেকগুলো ভার্বের ব্যবহার করা যায়। আমাদের কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন।
কিন্তু ফর্মালি কোনো কিছু চাওয়া, পলাইটলি কোনো কিছু চাওয়া, এই অর্থে মূলত আমরা উড লাইক টু এর ব্যবহার করি। এটা একটা সেমি মডেল অক্সিলারি ভার্ব। আই উড লাইক টু, এখানে মেইন ভার্বটি হচ্ছে বি, হওয়া। সেলফ ডিপেন্ডেন্ট, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। ওকে, সো ইন দিস ওয়ে ইউ ক্যান ট্রান্সলেট দিস সেন্টেন্সেস। ওকে, সো এখন আমরা যদি একটি প্যাসেজ ট্রান্সলেশন দেখি, এই প্যাসেজগুলো প্র্যাকটিক্যাল প্যাসেজ, এটা আমাদের দেখতে হবে। আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসে, আমরা এটা দেখতে পারবো, এটা এটা সলভ করতে পারবো প্রপার ওয়েতে। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। জাস্ট ওয়েট আ মিনিট। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। আমরা আগে, আচ্ছা এটাও থাক আমাদের। সো বলছে সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই যে সেন্টেন্সগুলো আপনারা এখানে দেখছেন, এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে গেলে আমরা, খুবই সহজ সেন্টেন্সগুলো, কিন্তু ট্রান্সলেট করতে গেলে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি বা সমস্যায় পড়ে যাই। কেন এটা হয় দেখেন, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমাদের এখানে এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে গেলে আমরা কেন সমস্যায় পড়ি মনে রাখবেন। আমি আমি এইমাত্র বললাম যে প্রথমে যে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে প্রথমে ভার্বের কাছে আসতে হবে। এখন আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে আহ, বাংলা বাক্যে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। আমাদের বাংলা বাক্য দুই ভাবে হয়। আবারও বলছি, বাংলা বাক্য দুই ভাবে হয়। একটা হচ্ছে ভার্ব যুক্ত, আরেকটি হচ্ছে ভার্ব ছাড়া। আবারও বলছি, একটি হচ্ছে ভার্ব যুক্ত, আরেকটি হচ্ছে ভার্ব ছাড়া। যে বাংলা বাক্যগুলোতে ভার্ব থাকে না সেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে গেলে, যে বাংলা বাক্যগুলোতে ভার্ব থাকে না সেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আপনাকে মূলত যেটি করতে হবে সেটি হচ্ছে বি ভার্বের সাহায্য নিতে হবে। আবারও বলছি, কিসের সাহায্য নিতে হবে? বি ভার্বে। অর্থাৎ জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। যেমন দেখেন, সকালে ঘুম থেকে ওঠা, এই বাক্যে এতটুকুই হচ্ছে সাবজেক্টের পার্ট। ইংলিশে কি হতে পারে? যে আর্লি রাইজিং ফ্রম বেড, আর্লি রাইজিং ফ্রম বেড একটি ভালো অভ্যাস, একটি ভালো অভ্যাস। তাহলে এখানে আমার কোনো ভার্ব নেই, এখানে ভার্বটা হচ্ছে বি ভার্ব। ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, বাট বাংলায় কিছু সেন্টেন্স আমার ভার্ব ছাড়া থাকতে পারে, অর্থাৎ সেখানে মূলত ভার্বটা উজ্জ্বল থাকে। আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, এখানে থাকে। তাহলে দ্য ওয়েদার অফ ডন, ভোর ইংরেজি কি জানেন? ডন। দ্য ওয়েদার অফ ডন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। দ্য পার্সন হু গেটস আপ আর্লি, হ্যাঁ, দ্য পার্সন হু গেটস আপ আর্লি ক্যান গেট এনাফ টাইম অ্যাজ ওয়েল, সময়ও বেশি পায় অ্যাজ ওয়েল। হ্যাঁ, যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। দ্য পার্সন, হ্যাঁ, হু গেট আপ আর্লি হি ক্যান ফিনিশ অল দ্য ওয়ার্ক প্রপারলি। হ্যাঁ, সময় মতো শেষ করতে পারে। আবার দেখেন, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। এইটা আবার প্যাসিভ ভয়েস, আমরা অনেকে বুঝি না কোনটি অ্যাক্টিভ কোনটি প্যাসিভ। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম প্রপারলি or উইথ কিন কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে আমরা বলতে পারি উইথ কিন কনসেন্ট্রেশন। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অর্থাৎ স্পেশালি আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, স্পেশালি আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আফটার পারফর্মিং ফজর প্রেয়ার, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, এটা আপনাদেরকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ইংরেজি ভাষাটা শিখতে গেলে, ডেভেলপ করতে গেলে এই ধরনের সেন্টেন্সগুলো, অর্থাৎ প্র্যাকটিক্যাল সেন্টেন্সের প্র্যাকটিসটা
আমাদের বেশি করে করতে হবে, প্র্যাকটিক্যাল সেন্টেন্সের প্র্যাকটিস। এটা যদি আমরা বেশি করে করতে পারি, ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা কঠিন কিছু হবে না। আবারও বলছি, ডেভেলপ করা কঠিন কিছু হবে না। আমি এই রাইটিং এর ফাইলগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা নিজেরা একটু দেখবেন। আমি এখন অন্য একটা জায়গায় নিয়ে কথা বলবো, ট্রান্সলেশনের একটা বিষয় নিয়ে আমি ইন ডিটেলসে কথা বলবো। প্রত্যেকে একটু সেই জায়গাটা বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, ভালোভাবে দেখার চেষ্টা করবেন। অর্থাৎ এই যে ট্রান্সলেশনটা আপনারা দেখছেন, এইখান থেকে বা এই যে জায়গাটাতে আসতে গেলে আমাদের মূলত কোনভাবে প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসের জায়গাগুলো কি, সেটা আমি আপনাদেরকে বলবো। জাস্ট একটু এই জায়গাটাতে ফোকাস দেওয়ার চেষ্টা করেন। এখানে এগুলো দেওয়া আছে সবই, আমি পাঠিয়ে দিব আপনাদের। দেখেন, আমি আরেকবার বলে দিই। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট। দ্য ওয়েদার অফ ডর্ন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। দ্য পারসন who rises early gets enough time as well. Daily activities are performed with keen concentration, especially after performing a fajr prayer. Walking is good for health. Walking is good for health. তো এই ধরনের সেন্টেন্সের ট্রান্সলেশন নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে পারলে এই বিষয়গুলোকে অনেক ভালোভাবে কভার করা যায়, দেখা যায়। আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন মেইন যে পার্টটাতে আসবো, এটা তো একটা সাইড নিয়ে কথা বললাম, ট্রান্সলেশনের বিষয়গুলো নিয়ে। কিন্তু এই ট্রান্সলেশন ছাড়াও মেইন যে পার্টটা আমাদের আছে, মেইন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে এই জায়গাটা। এখানে আপনারা একটু ফোকাস করেন, এখানে একটু দেখার চেষ্টা করেন, বা বিষয়গুলোকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, একদম ফার্স্ট ফ্রি ক্লাসে আপনারা যারা জয়েন করেছিলেন, আমি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। কিভাবে ইংরেজি ভাষাটা আমরা শেখা শুরু করতে পারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শেখা শুরু করা যায়। ফার্স্ট অফ অল, উই নিড উই হ্যাভ টু হিয়ার ইউ ক্যান সি, আমাদের যে কোনো আহ, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে হলে প্রথমত আমাদের 7টি বিষয় সম্পর্কে কনসেপ্ট থাকা লাগবে। এই বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম। হ্যাঁ, উই নিড আ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট 7 পয়েন্টস। এইখানে যে 7টি পয়েন্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম একদম ফার্স্ট ফ্রি ক্লাসে, আপনাদের মনে থাকার কথা। আমি বলছিলাম আপনাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, সেন্টেন্স কম্পোনেন্ট জানতে হবে, পার্টস অফ স্পিচ জানতে হবে, ভার্ব জানতে হবে, টেন্স জানতে হবে, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে, প্যাসিভ ভয়েস সঠিকভাবে জানতে হবে। আপনারা যারা ফ্রি ক্লাস করেছেন, করে অনেকে আপনারা যারা পেইড কোর্সে আসছেন, এখানে আমাদের তো কেবল শুরু, এখন অনেক কিছু বাকি। জাস্ট একদিনে অধৈর্য হলে হবে না, এই প্রত্যেকটা বিষয়ের উপর ইন ডিটেলস ক্লাস আছে, ধারাবাহিকভাবে আপনারা সেগুলো পাবেন, সেগুলো করতে পারবেন। একদিনে সবকিছু হয়ে যায় না, এটা আমাদের ডেভেলপ করতে হবে। এখন আপনারা একটু দেখেন, আমি আপনাদের ক্লাসগুলো থেকে, বিশেষ করে ফ্রি ক্লাসগুলো থেকে, আমি এই যে পার্টস অফ স্পিচ, এই যে ভার্ব, এই যে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলেছি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ধারণা দিয়েছি আপনাদেরকে, কনসেপ্ট দিয়েছি। এখন এই যে কনসেপ্ট বা এই ধারণা, এটা যারা পেইড কোর্স আসলে আরো ডিটেলসে পাবেন, অনেক কিছু থাকবে। 1-2 দিনে তো আর সব শিখতে পারবেন না, শেখা যায় না, একটু ধৈর্য ধরতে হবে। তো এগুলো নেওয়ার পর, এই কনসেপ্টটা নেওয়ার পর, এই বিষয়গুলো ভালোভাবে বোঝার পর, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা কি? আমাদের মাতৃভাষা কি, মাদার টাং কি, বাংলা। তো আমি কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারছি কিনা, ইনস্ট্যান্টলি ইংলিশে লিখতে পারছি কিনা, এইটা আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে, এইটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এইটা যারা পারবেন ভালোভাবে, তারা দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এই ভাষার ডেভেলপমেন্টের জন্য এটা খুবই দরকার, খুবই জরুরি। তো দেখেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। একটা মিনিট। তো যেটা বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে এখানে একটু খেয়াল করেন, আপনারা প্রত্যেকে এই জায়গাগুলোতে একটু ফোকাস করেন। আমরা দেখবো বাংলায়, বলবো ইংলিশে, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ড্রিল করা। এই ড্রিলটা করতে পারলে আমরা অনেকেই মনে করি যে আমি টেন্স জানি, আমি গ্রামার বুঝি, তারপরেও আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি পারতেছি না। আমি কেন পারতেছি না, এই কথা বলতে না পারার পিছনে মেইন কারণটা কি, মেইন রিজনটা কি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে বলছি 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্বস। একটা ভার্ব দিয়ে কিভাবে আমরা 30+ সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি, এই বিষয়টি আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব, ভালোভাবে বোঝার চেষ্টা করব, ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। দেখেন, এখানে বলছে
আমি এটাও আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, 18টার মতো মডেল সেমি মডেল আছে, টোটাল 30টা স্ট্রাকচার। যদি আপনি এটা জানেন, একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে 30 ভাবে 30 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না কেন, কথা বলতে না পারার মেইন রিজন বা প্রধান কারণ কি? আমরা সময়ের পরিবর্তন করতে পারি না। আমি যে কথাটা বাংলায় ভাবছি, যেটা ইংলিশে বলতে চাচ্ছি, সেটা ইনস্ট্যান্টলি আমি বলতে পারি না। তো দেখেন, আমি দেখবো বাংলায় বাট বলবো ইংলিশে। হেয়ার ইউ ক্যান সি, হ্যাঁ ইউ ক্যান সি, আমাদের এইখান থেকে টাইমটাকে আইডেন্টিফাই করতে হবে। উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অ্যাকচুয়াল টাইম ফার্স্টলি। সো এইখানে একটা পার্ট আমাদের দেওয়া আছে। এই পার্টের পর আমরা আরো নতুন কিছু ভার্ব দিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব, এবং এই প্র্যাকটিসের পর এটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন অ্যান্ড স্পিকিং এ আমরা প্রোভাইড করব। কিভাবে আমরা এটাকে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ আমরা নিতে পারি, আচ্ছা ওই জায়গাটা নিয়ে আমি কথা বলবো। তো এই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ যাওয়ার আগে আমরা একটু এই বাক্যগুলো দেখি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর আমরা প্যাসেজ অ্যানালাইসিস করব। ইউ হ্যাভ টু অ্যানালাইসিস দ্য অ্যাকচুয়াল প্যাসেজ আফটার কমপ্লিটিং দ্যাট থিংস। ওকে, সো ফার্স্ট সেন্টেন্স ইজ, হিয়ার ইউ ক্যান সি, হি ড্রাইভস আ কার। ওকে, and then we have to change the form of verb. He drove a car. He will drive a car. Is driving a car. After that, he is driving a car. দেন হি ওয়াজ ড্রাইভিং আ কার। সেন্টেন্স নাম্বার 5 দেখেন, তাহলে প্রথমটি আমার প্রেজেন্ট ইনডিফিনিট, দেন পাস্ট ইনডিফিনিট, দেন ফিউচার ইনডিফিনিট, এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাচ্ছে। আছে রিপারকাশনস। Just wait a minute. Okay, so here you can see, আহ, দেখেন, বোঝার চেষ্টা করেন। হি, সে একটি গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ আ কার। জাস্ট উই হ্যাভ টু ফর্ম দ্য চেঞ্জ অফ ভার্ব। সে একটি গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে। হি 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 ইজ ড্রাইভিং আ কার। তাহলে সে একটি গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাচ্ছিল। হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর হি ওয়েন্ট টু হসপিটাল। দেন হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। দেন সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। তাহলে হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ। সে 5 দিন ধরে গাড়ি চালাচ্ছিল। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর নেক্সট 7 ডেজ। এবার দেখেন, সে একটি গাড়ি চালাতে পারে সামর্থ্য অর্থে যদি বোঝায়, তাহলে ক্যানের ব্যবহার হবে, যে হি ক্যান ড্রাইভ আ কার। বাট যদি পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে বোঝায়, তখন আমার মে এর ব্যবহার হবে। সে একটি গাড়ি চালাতে পারে। হি মে ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে পারতো। হি কুড ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে পারতো সম্ভাবনা অর্থে। হি মাইট ড্রাইভ আ কার। আমি দেখবো বাংলায়, বলবো ইংলিশ, আমরা পারি কিনা, অর্থাৎ সময়ের পরিবর্তন হলে আমরা ইংলিশে কথা বলতে পারছি কিনা, আমরা ইংলিশে কথা বলতে পারি কিনা। হ্যাঁ, সে সে অবশ্যই একটি গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো উচিত। হি শুড ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালানো সাহস করে। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো প্রয়োজন। হি নিডস টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়। হি ইজ টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হতো। হি ওয়াজ টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। এটাও একটি সেমি মডাল ভার্ব। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল। হি হ্যাড টু ড্রাইভ আ কার। তার বরং গাড়ি চালানো ভালো। হি উড রাদার অর হ্যাড বেটার ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে চায়। হি উড লাইক টু ড্রাইভ আ কার। এটা হচ্ছে বিষয়। এরপর আপনাকে কি করতে হবে? আপনাকে সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন করে
নতুন 30টা সেন্টেন্স এভাবে তৈরি করতে হবে, আপনি পারবেন কিনা। এই জায়গাটা যদি কাভার করতে পারেন, এই জায়গাটা যদি ভালোভাবে ডেভেলপ করতে পারেন, খুব কম সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। এটা আমার পেইড কোর্সে যারা আছেন, আপনারা হয়তো অধৈর্য, আপনারা মানে অধৈর্য হবেন না, জাস্ট ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। দেখবেন এই প্রত্যেকটা বিষয়কে, এটা তো আমি একসাথে কম্বাইন করে দেখাচ্ছি, আমাদের তো আর সময় চলে যায়নি, কেবল জাস্ট শুরু। এই প্রত্যেকটা বিষয়কে ইন ডিটেলস আমি দেখাবো, ইন ডিটেলস আমি প্র্যাকটিস করাবো, প্র্যাকটিক্যালি সবকিছু অনেক ভালোভাবে কভার করতে পারবেন। তো এখানে দেখেন আমি কি বলছি, এক্সারসাইজটা কি, সে এবং চালানো এর পরিবর্তে নতুন দুটো সাবজেক্ট এবং ভার্ব নিয়ে এভাবে 30টি বাক্য তৈরি করুন এবং ইংলিশে ট্রান্সলেট করুন। যেমন দেখেন, তুমি ফুটবল খেলো, আমরা কি বলতে পারি, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে, ইউ প্লেড ফুটবল। এখন আমি বলছি নাও ইটস ইওর টার্ন। যেমন আমরা এখানে কি বলতে পারি জানেন, দেখেন আমি ইংলিশে একদমই বলে যাচ্ছি, দেখেন সবগুলো টেন্স এবং মডাল ভার্ব দিয়ে। আমি এখানে বলছি যে ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে, ইউ উইল প্লে ফুটবল, ইউ আর প্লেইং ফুটবল, ইউ ওয়ার প্লেইং ফুটবল, ইউ উইল বি প্লেইং ফুটবল, ইউ হ্যাভ প্লেড ফুটবল, ইউ হ্যাড প্লেড ফুটবল, ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল, ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, ইউ হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 5 hours, you will have been playing football for a long time, you can play football, you could play football, you may play football, you might play football, you must play football, you need to play football, you dare to play football, you are to play football, you were to play football, you are supposed to play football, you were supposed to play football, you have to play football, you had to play football, you would rather or had better play football, you would like to play football। এইগুলো হচ্ছে টেন্স, মডাল এবং সেমি মডাল ব্যবহার করে সেন্টেন্স তৈরি। এটা প্র্যাকটিস করতে পারলে, যে কোনো টাইমে একটা কথাকে মনে রাখলেই আপনি সেটা বলতে পারবেন। এরপর দেখেন, এটা তো মানে টেন্স, মডাল, সেমি মডাল প্র্যাকটিস করে কিভাবে বিভিন্ন টাইমে একটা ভার্বকে ব্যবহার করা যায় সেটা বললাম। এখন আমরা আবার আরেকটা প্র্যাকটিস দরকার আমাদের, সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্সকে, একটা সেন্টেন্সকে কিভাবে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করা যায়, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এই ওয়েটা ফলো করে। যেমন দেখেন, আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্র্যাকটিসটা কিভাবে হয় দেখেন, সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কখন একটি চিঠি লেখে, ওয়েন ডাজ হি রাইট আ লেটার। ওয়েন আগে ডাবল হিউইস ওয়ার্ড, দেন ডাজ, দেন হি, দেন রাইট আ লেটার। সে কখন চিঠি লেখে না, আম, সে কখন চিঠি লেখে না, ওয়েন ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখে, ওয়াই ডাজ হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখে না, ওয়াই ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লেখে, ওয়ার ডাজ হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লেখে না, ওয়ার ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কিভাবে চিঠি লেখে, হাউ ডাজ হি রাইট আ লেটার। সে কিভাবে চিঠি লেখে না, হাউ ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কতবার চিঠি লেখে, হাউ অফেন ডাজ হি রাইট আ লেটার। সে কতক্ষণ ধরে চিঠি লেখে, হাউ লং ডাজ হি রাইট আ লেটার। অর্থাৎ একটা পার্টিকুলার সেন্টেন্স, সে চিঠি লেখে, হি রাইটস আ লেটার, এইটাকে ট্রান্সফর্ম করে আমি 14টা সেন্টেন্সে পরিণত করলাম। এটাকে ট্রান্সফর্ম করে 14টি সেন্টেন্সে পরিণত করলাম। এখন আমাদের যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, সেটা হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড প্র্যাকটিস করার পর 5টি ভার্ব দিয়ে, অর্থাৎ 5টি নতুন ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স গুলো প্র্যাকটিস করব। ভার্ব গুলো হচ্ছে, হিয়ার ইউ ক্যান সি, ড্রাইভ, ড্র, গো, প্লে অ্যান্ড স্পিক। ফর এক্সাম্পল, ইফ আই প্র্যাকটিস উইথ past tense, হি wrote a letter, then he didn't write a letter, did he write a letter, didn't he write a letter। অর্থাৎ সে কি চিঠি লেখেনি, আমার কি হবে, didn't he write a letter। সে কখন একটি চিঠি লিখেছিল, when did he write a letter। সে কখন চিঠি লেখেনি, when didn't he write a letter। সে কেন চিঠি লিখেছিল, সে কেন চিঠি লিখেছিল, ওয়াই ডিড হি রাইট আ লেটার, ওয়াই ডিড হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখেনি, ওয়াই ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লিখেছিল, ওয়ার ডিড হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লেখেনি, ওয়ার ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কিভাবে চিঠি লিখেছিল, হাউ ডিড হি রাইট আ লেটার। সে কিভাবে চিঠি লেখেনি, হাউ ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কতবার একটি চিঠি লিখেছিল, হাউ অফেন ডিড হি রাইট আ লেটার। সে কতক্ষণ ধরে একটি চিঠি লিখেছিল, হাউ লং ডিড হি রাইট আ লেটার। এইভাবে বাংলা দেখলে আপনি যদি ইনস্ট্যান্টলি ইংলিশে লিখতে পারেন বা বলতে পারেন, এটাই হচ্ছে আপনার সার্থকতা। এইটা পারলে এটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্রেজেন্টেশনে আমাদের কাজে লাগাতে হবে। দেখেন, নতুন আরেকটি ভার্ব ব্যবহার করে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, নতুন আরেকটি ভার্ব ব্যবহার করে আমরা যদি ফিউচার টেন্স এইভাবে কনভার্ট করি, সে একটি ছবি আঁকবে, হি উইল ড্র পিকচার।
সে ছবি আঁকবে না। ইউ ওন্ট ড্র পিকচার, উইল নট, সে কি ছবি আঁকবে? উইল হি ড্র পিকচার, সে কি ছবি আঁকবে না। ওন্ট হি ড্র পিকচার, সে কখন ছবি আঁকবে? ওয়েন উইল হি ড্র পিকচার, সে কখন ছবি আঁকবে না। ওয়েন ওন্ট হি ড্র পিকচার, সে কেন একটি ছবি আঁকবে। ওয়াই উইল হি ড্র পিকচার, সে কেন ছবি আঁকবে না। ওয়াই ওন্ট হি ড্র পিকচার, সে কিভাবে ছবি আঁকবে। হাউ উইল হি ড্র পিকচার, সে কিভাবে ছবি আঁকবে না। হাউ ওন্ট হি ড্র পিকচার, সে কোথায় ছবি আঁকবে। ওয়ার উইল হি ড্র পিকচার, ওয়ার ওন্ট হি ড্র পিকচার। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দ্যাট ওয়ে। এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। এরপর দেখেন এইখানে আরেকটি নতুন নিয়ম, সেটা কি? আমরা আহ, মানে এগুলো দেখার পর আমাদের দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 3। এখানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের চেঞ্জ করে ইনস্ট্যান্ট সেন্টেন্স প্র্যাকটিস। অর্থাৎ এই জায়গাটাতে তো একটা পার্টিকুলার সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করেছি, বাট সেইটা থেকে আমরা যদি নতুন কিছু ভার্ব নিয়ে থাকি, যেমন ব্রেক, স্টিল, ফল, মিট, গিভ, স্পিক, ক্যাশ, ক্লাইম, এইখানে এই নতুন ভার্বগুলোর ব্যবহার করব এবং ইনস্ট্যান্টলি আমরা সাবজেক্টেরও চেঞ্জ করব, ইনস্ট্যান্টলি আমরা ভার্বেরও চেঞ্জ করব। সেটা আমরা ইংলিশে বলতে পারি কিনা এইটা আমাদের দেখতে হবে। ইনস্ট্যান্টলি বলতে হবে সে একটি গ্লাস ভেঙেছিল, হি ব্রোক আ গ্লাস। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? ওয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস? সো এইভাবে এই সেন্টেন্স গুলো আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। এখানে টোটাল পাস্ট টেন্সের উপর 50টা সেন্টেন্স আছে। এটা যদি 2বার 3বার 4বার আপনি প্র্যাকটিস করতে পারেন, পাস্ট রিলেটেড যে সেন্টেন্স গুলো আছে এইটা নিয়ে আপনাকে কখনো কনফিউশন ফেস করতে হবে না। দেন প্রেজেন্ট টেন্সের 50টা সেন্টেন্স আছে। এইভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ ড্রিল করার পর এগুলোকেই আমরা আবার কনভারসেশনে অ্যাপ্লাই করেছি। এটাকে আমরা কনভারসেশনে ব্যবহার করতে পারি কিনা, এইগুলো আমি আপনাদেরকে, যারা পেইড কোর্সে আসছেন বা যারা আসবেন, প্রত্যেককে ইন ডিটেলসে দেখাবো। দেখেন ভাষাটা কি হতে পারে, এখন তো জাস্ট কেবল শুরু করছি। এই প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, আমরা দেখার চেষ্টা করব। এবং এইভাবে যদি ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিসটা করা যায়, দেখেন শুড ভার্বের উপর আমাদের 30টা সেন্টেন্স আছে। তো শুডের উপর যদি 30টা সেন্টেন্স আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনার কখনোই এই ভার্বটি নিয়ে আর প্রবলেম ফেস করতে হবে না। মাস্ট ভার্বের উপর 12টি সেন্টেন্স আছে। এরপরে যে বি গোয়িং টু, বি সাপোজ টু এর উপর আমাদের টোটাল 32টা সেন্টেন্স আছে। বি গোয়িং টু, বি সাপোজ টু। আমি যদি একবার বলি আপনাকে, দেখেন এটা কিভাবে এই প্র্যাকটিসটা হয়ে থাকে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। তাকে স্কুলে যেতে হয়, হি ইজ টু গো টু স্কুল। হি ইজ নট টু গো টু স্কুল। ইজ হি টু গো টু স্কুল? তাকে কি স্কুলে যেতে হয় না? ইজেন্ট হি টু গো টু স্কুল? তাকে কখন স্কুলে যেতে হবে? ওয়েন ইজ হি টু গো টু স্কুল? সো যাই হোক, এইভাবে আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে। এইটা করার পর এইগুলোকে, এই প্র্যাকটিসটা কাভার করতে পারলেই আমরা প্র্যাকটিক্যাল যে স্পিকিং এর জায়গাটা এখানে আসতে পারবো। অর্থাৎ হেয়ার ইউ ক্যান সি আ টপিক, আ জার্নি বাই ট্রেন আই এনজয়। অর্থাৎ আপনাকে যদি আপনার এক্সামিনার, আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, আপনার এক্সামিনার যদি আপনাকে প্রশ্ন করে, হ্যাভ ইউ এভার have you ever been journey by train or bus or boat? মানে if you have any experience about a journey, please share your thought। অর্থাৎ সেটা একটা ট্রেন জার্নি হতে পারে, সেটা একটা বাস জার্নি হতে পারে, সেটা একটা বোট জার্নি হতে পারে। যদি আপনার কোনো এনজয়েবল মোমেন্ট থাকে, স্মরণীয় কোনো ঘটনা থাকে একটা জার্নির, আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। আপনি পারবেন কিনা। আমি এটা আপনাদের 6th ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম বা 3rd ক্লাসও দেখিয়েছিলাম, কিভাবে একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া যায়। দেখেন এইখানে কয়েকটা কোশ্চেন আছে। ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন? ওয়েন ডিড ইউ গো? আপনি কখন গিয়েছিলেন? ওয়েন ডিড ইউ গো? হোয়াট ওয়াজ দ্য অকেশন? অকেশনটা কি ছিল? অ্যান্ড দেন ডিসক্রাইব দ্য জার্নি অ্যান্ড হাউ মাচ ডিড ইউ এনজয় ইট? আপনি এটা কতটা উপভোগ করেছিলেন। ইউ হ্যাভ টু ডিসক্রাইব, দেন হাউ মাচ ডিড ইউ এনজয় ইট? আপনি এটা কতটা উপভোগ করেছিলেন। এই কোশ্চেনগুলোর এগেনস্টে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া আপনাকে অ্যান্সার দিতে হবে। দেখেন ইংলিশে এক্সপার্ট হতে গেলে, ল্যাঙ্গুয়েজটাতে প্রফেশনালি ফ্লুয়েন্ট হতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে। একটা প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে আপনি বুঝতে পারবেন যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার। এখান থেকেই আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্টটা আসবে, রিডিং স্কিলটা ডেভেলপ হবে, প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হবে। একটা প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে সম্পূর্ণরূপে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বোঝা যায়। আদারওয়াইজ প্র্যাকটিসের জন্য যদি আপনি জাস্ট মানে আনসার্টেইন টপিকের উপর প্র্যাকটিস করেন, তখন কি হতে পারে? হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, এই কথাগুলোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর আটকে যেতে হয়। বাট যখন টপিক অ্যানালাইসিস করা হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাসেজ সম্পর্কে কনসেপ্ট নেওয়া হয়, তখন অনেক নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার
থিম সম্পর্কে কনসেপ্ট পাওয়া যায়, সেখানে নতুন ভাবে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা আসে। আর যে কোনো টপিকের উপর আপনি যখন স্পিকিং করবেন, যখন প্রেজেন্টেশন দিবেন, তার একটা স্যাম্পল অ্যান্সার যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যখন কথা বলবেন তখন আপনি কিভাবে কথা বলবেন। আর কথা বলতে গেলে মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না, একটা পার্টিকুলার টাইমের উপর ডিপেন্ড করে কথা বলা যায়। কেমন সেটা? সেটা হচ্ছে, মনে করেন এখানে টপিকটাকে বুঝতে হবে। আপনার এক্সামিনার যে টপিকের উপর স্পিকিং করতে বলবে, বা আপনি ইংলিশে কথা বলবেন, স্পিকিং করবেন, যে টপিকের উপর আপনি স্পিকিং করতে যাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন, সেখানে টাইমিংটা কেমন। যেমন এই যে প্যাসেজটা আপনারা দেখছেন, এই প্যাসেজে আমি এই যে ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করেছি। এই যে ভার্বগুলোকে হাইলাইট করেছি, এই ভার্বগুলো কিন্তু প্রত্যেকটা ভার্বই মূলত আমাদের পাস্ট টেন্সের ভার্ব, পাস্ট টেন্স, অতীত কালকে ইন্ডিকেট করছে। কেমন সেটা? প্রত্যেকটা ভার্ব পাস্ট টেন্স মানে কি, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, আমি প্যাসেজটা একবার একটু অ্যানালাইসিস করি, আপনারা প্লিজ থাকার চেষ্টা করবেন, আপনারা বুঝতে পারবেন কত সহজে ইংলিশে কথা বলা যায়। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এইটা দেখে আমি নিজের মতো করে নিজের অ্যান্সারটা দিব। আমি আমি নিজে কিভাবে ইংলিশ এক্সপার্ট হতে পারি, নিজে কিভাবে আমার জার্নিটাকে আমি ডিসক্রাইব করতে পারি বা বলতে পারি। তো এখানে দেখেন কি বলছে, জার্নি বাই ট্রেন আই এনজয়েড, বলছে ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ গত গরমের ছুটিতে। আই, সাবজেক্টটা হচ্ছে এখানে আই, আর এই যে ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, এটা হচ্ছে মূলত প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, আই অ্যালং উইথ মাই আঙ্কেল, আমি সাথে আমার আঙ্কেল, মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, অর্থাৎ ঢাকা থেকে সিলেট একটা ট্রেন জার্নি করেছিলাম। সাবজেক্টটা হচ্ছে আই অ্যালং উইথ মাই আঙ্কেল। এরপর ভার্বটা হচ্ছে মেড, মেক এর পাস্ট ফর্ম মেড, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। উই ওয়েন্ট টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিজ অফ হিলস অ্যান্ড টি গার্ডেন। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় উপভোগ করতে, দ্য ন্যাচারাল বিউটিজ অফ হিলস অ্যান্ড টি গার্ডেন, পাহাড় এবং চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য। উই রিচড দ্য স্টেশন ইন টাইম অ্যান্ড গট ইন টু দ্য ট্রেন। রিচ থেকে রিস্ট, সাবজেক্টটা কি উই, আমরা, ভার্ব কি রিস্ট, বাংলা কি তাহলে? আমরা স্টেশনে পৌঁছেছিলাম এবং ট্রেনে উঠেছিলাম সময় মতো, ইন টাইম। ফর্চুনেটলি, অর্থাৎ সৌভাগ্যক্রমে, আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। এই গেটের পাস ফ্রম গট। ওয়েন দ্য গার্ড ব্লিউ দ্য হুইজেল, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, দ্য ট্রেন বিগান টু মুভ, ট্রেনটা চলা শুরু করেছিল। আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ, ট্রেনটা ধানের ক্ষেত এবং অন্যান্য, প্যাডি ফিল্ড মানে কি ধানের ক্ষেত, এবং অন্যান্য গাছ অতিক্রম করছিল। আই এনজয়েড দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য পাসিং ভিলেজেস সো মাচ দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস, আমি উপভোগ করেছিলাম এই অতিক্রমকৃত গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি, যেটা আমি এক কথায় বর্ণনা করতে পারছি না। দ্য গ্রিন ফিল্ড, খাউস অ্যান্ড দ্য ওয়ার্কিং অফ ফার্মার্স ইন দ্য ফিল্ড ইমপ্রেসড মি, সবুজ মাঠ, গরু এবং খেতে কাজ করা কৃষকেরা আমাকে মুগ্ধ করেছিল। ওয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট আ বিগ স্টেশন, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল, উই এইট বয়েলড এগ, আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। উই বট সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু ম্যাগাজিনও কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার ট্রেনটা চলা শুরু করেছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, ইট পাস থ্রু হিলস, দ্য হিলস ওয়ার কভার্ড উইথ গ্রিন টি গার্ডেন, মাই জয় নিউ নো বাউন্ডস অ্যাট দ্য সাইট অফ হিল অ্যান্ড টি গার্ডেন। সুন ইট বিকেম ডার্কার, শীঘ্রই অন্ধকার নেমে এসেছিল। এভরিথিং বিকেম মিস্টিরিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং। হ্যাঁ, মানে কি বোঝেন? সবকিছুই রহস্যময় হয়ে আসছিল আসন্ন সন্ধ্যার সাথে। মনে করেন পাহাড় এবং চা বাগানের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে, সন্ধ্যা নামতে নামতে তখন একটা সিচুয়েশনের ক্রিয়েট হয় না, একটা রহস্যময় পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেটা বোঝাচ্ছে আর কি। অ্যাট 7 p.m., অর্থাৎ 7টার দিকে, উই রিচড দ্য স্টেশন অ্যান্ড স মাই আঙ্কলস ফ্রেন্ডস ওয়েটিং ফর আস, আমরা স্টেশনে পৌঁছালাম এবং দেখলাম আমাদের আঙ্কেলের বন্ধু অপেক্ষা করছিল আমাদের জন্য। উই ফেল্ট রিলিভড, FWL, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, আমরা অনুভব করেছিলাম শান্তি, অ্যান্ড এনজয়েড রেস্ট অফ দ্য ডেইজ ভেরি মাচ, এবং বাকি দিনগুলো উপভোগ করেছিলাম অনেক বেশি। ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ, এটা আমাদের জীবনের সেরা একটা জার্নি ছিল। আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার, আমি সারা জীবন এই জার্নিটা মনে রাখবো। তো এইভাবে একজনের একটা প্রেজেন্টেশন
এখানে দেওয়া হয়েছে যে সে একটা ট্রেন জার্নি করেছিল, সে কিভাবে করেছিল, কোথায় গিয়েছিল, কি করেছিল। এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি ট্রেন জার্নি করেছিলেন, আপনি বলেন হ্যাঁ করেছিলাম। ট্রেন না হলে বাস জার্নি, বাস না হলে বোট জার্নি, যে কোনো একটা ডিসক্রাইব করেন। এবার বলছে ওয়েন ডিড ইউ গো। দেখেন পাস্ট টেন্স কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হচ্ছে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আসতেছে। অ্যান্সারটা কি হবে? যখন আপনি পাস্ট টেন্স হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আই ওয়েন্ট, ওয়েন ডিড ইউ গো, আই ওয়েন্ট টু। এবার একটা টাইমের মেনশন করেন যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। আচ্ছা, তার আগে কোথায় গিয়েছিলেন সেটা বলেন, যে আই ওয়েন্ট টু দ্য সিলেট, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবনস। একটা জায়গার নাম মেনশন করেন। এরপর আপনি বলেন যে আপনি কখন সেখানে গিয়েছিলেন, যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আপনি বলতে পারেন লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, 2 মান্থ এগো। এইভাবে যে কোনো একটা টাইমের, যে কোনো একটা সময়ের মেনশন কিন্তু আপনি এখানে করতে পারেন। বলছে হোয়াট ইজ দ্য অকেশন, ইট ওয়াজ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি, ইউ ক্যান সে। এরপর ডিসক্রাইব দ্য জার্নি, আপনাকে জার্নিটা ডিসক্রাইব করতে হবে। তাহলে আপনি বলতে পারেন, কিভাবে বলবেন দেখেন, লাগবে কি সাবজেক্ট, সাবজেক্ট কি হতে পারে, আই, অথবা যদি আপনার সাথে আরো মানুষ যায় তাহলে উই। হ্যাঁ, এরপরে এই ধরনের সাবজেক্ট গুলো আপনি ব্যবহার করে আপনার জার্নিটা ব্যবহার ডিসক্রাইব করতে হবে, যে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এরপর কি, আমরা, উই গট ইনটু দ্য ট্রেন, উই গট ইনটু দ্য ট্রেন, অর্থাৎ এই যে গট ইনটু, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব, মনে রাখবেন ইংলিশে কথা বলার ক্ষেত্রে সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি বসানো যায়, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এইখানে দেখেন আমি এটা এখানে লিখেছি, যে আপনি কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন। দেখেন আপনি একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন, দেখেন কথা বলা কতটা সহজ। আমরা পারি না কেন? আমরা সঠিক সিকোয়েন্স মেনটেন করতে পারি না। আপনি বলেন আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন অর বাস অর বোট। আপনি বলেন। এরপর আপনি কার সাথে গেছিলেন, জার্নি তো অনেকেই, একা একা তো আর করা যায় না ওইভাবে। তো আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি, অ্যালং উইথ মানে সাথে, আপনি কার সাথে জার্নিটা করেছিলেন। আপনি বলতে পারেন মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি মেম্বার্স, মাই হাজবেন্ড, আঙ্কেল, দেন ওয়েন্ট টু দ্য সুন্দরবন। উই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, আমরা সেখানে গিয়েছিলাম। উই, আমরা, গো মানে যাওয়া, পাস্ট ফ্রম ওয়েন্ট। উই ওয়েন্ট দেয়ার, সেখানে, লাস্ট মান্থ, গত মাসে। উই রিচড দ্য স্টেশন ইন দ্য মর্নিং, হ্যাঁ আমরা স্টেশনে একটা উই রিচড, আমরা পৌঁছাইছিলাম। দ্য ট্রেন স্টেশন ইন দ্য মর্নিং, সকালবেলা। আফটার দ্যাট উই বট সাম টিকিটস, আমরা কিছু টিকিট কেটেছিলাম। তাহলে আমার বুঝতে হবে সাবজেক্টকে আই, সাবজেক্টকে উই, ভার্বকে ওয়েন্ট, রিচড, বট, বাই থেকে বট, আমরা কিনেছিলাম। কেন বলছি এটা? কারণ আমি অতীতের কথা ডিসক্রাইব করছি। আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। দ্য ট্রেন স্টার্টেড মুভিং অ্যাট 10 p.m, ট্রেনটা চলা শুরু করেছিল 10টার দিকে। উই এনজয়েড আ লট, উই বট সাম ম্যাগাজিনস অন দ্য ট্রেন অ্যান্ড বয়েলড এগ, আমরা কিনেছিলাম কিছু ম্যাগাজিন এবং সিদ্ধ ডিম। ওয়েন দ্য ট্রেন স্টপড এট আ বিগ স্টেশন, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল। উই এইট বয়েলড এগ, আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। ইট মানে খাওয়া, পাস্ট ফর্ম এইট। উই স, সি মানে দেখা, পাস্ট ফর্ম স, মেনি ন্যাচারাল বিউটিস অফ হিল অ্যান্ড টি গার্ডেন থ্রু দ্য উইন্ডো অফ দ্য ট্রেন। হ্যাঁ, উই রিচড আওয়ার ডেস্টিনেশন অ্যাট 6 p.m, আমরা পৌঁছেছিলাম আমাদের জায়গায় 6টার দিকে। উই ফেল্ট ভেরি রিলিভ আফটার রিচিং দ্য স্পট। এরপর আই এনজয়েড দ্য জার্নি আ লট। এইভাবে আপনি কথাটাকে শেষ করতে পারেন। তো যেটা বলছি, দেখেন সাবজেক্টকে উই, ভার্ব কি ওয়েন্ট, উই রিচড, আই গট, দ্য ট্রেন স্টার্টেড, উই বট, উই এনজয়েড, উই স, উই রিচড, উই ফেল্ট। সাবজেক্ট আর ভার্ব আপনি পাশাপাশি বসান, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। ইংলিশে কথা বলা, ইংলিশে স্পিকিং করা, ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া কঠিন কিছু না, আমরা চাইলেই পারি। আপনি পারবেন। এই ক্লাসগুলো আমাদের যখন মেইন স্পিকিং সেশন আসবে, আমার পেইড কোর্সে যারা আছেন আপনাদেরকে আমি দেখাবো, আপনাদের আমি করাবো। অধৈর্য হওয়ার কিছু নেই, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা আপনারা ডেভেলপ করতে পারবেন, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। ভাষা কঠিন না, ভাষা সহজেই শেখা যায় যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো করা যায়, কারেক্ট টেকনিক ফলো করা যায়। তো আমাদের পেইড কোর্স জাস্ট শুরু হয়েছে। আমি আবারও বলে রাখছি, এখনো পর্যন্ত যদি কেউ ভর্তি হতে চান বা ক্লাস করতে চান, আমাদের মেইন পার্টগুলোতে আমরা এখনো আসিনি। জাস্ট বেসিক গ্রামাটিক্যাল কিছু ফাংশন আমি দেখাচ্ছি। এই যে স্পোকেন সেশন মেইন পার্ট আমাদের, আমরা শুরু করব। তো যদি এখনো পর্যন্ত কেউ ভর্তি হতে চান আপনারা হতে পারবেন। এটা আমি বারবার বলেছি। আজকে বৃহস্পতিবার, এর জন্য আজকে ক্লাস নেই, আপনাদের ফ্রি ক্লাসটা আমি নিয়েছি। আগামীকাল আবার পেইড কোর্সের ক্লাস আছে। পেইড কোর্সের ক্লাস টাইম হচ্ছে শনি সোম বুধ শুক্র,
রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন। হ্যাঁ, সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরেই আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। অনেকে ভর্তি হলেই মনে করে আমি পেরে যাবো, না, আপনাকে টাইম দিতে হবে, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স, একদিনে সব শেখা যায় না। ওইখানে আমার ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হবে। আর এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি আপনার শহর সেক্টরে কাজে লাগাতে পারবেন। একদম বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা বিষয় আপনি পাবেন। প্রত্যেকটি ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল পাবেন। পেইড কোর্সের মেইন বেনিফিট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। যখন আপনাকে দিয়ে আমি স্পিকিং করাবো, কথা বলাবো, তখন আপনি আপনার যে ভুলটা হচ্ছে এটা আমি আপনাকে ধরা দিতে পারবো। আপনি ল্যাঙ্গুয়েজ ক্লারিফিকেশন গুলো পাবেন, এভরিথিং দ্যাট ইউ উইল গেট ফ্রম দিস কোর্স। অ্যান্ড টোটাল 70টা ক্লাস এখানে থাকবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আপনি পাবেন, যদি কোনো ক্লাস মিস করেন আবার দেখে নিতে পারবেন। এবং ফার্স্টে 10টা ক্লাস বেসিক গ্রামারের উপর থাকবে। গ্রামার ক্লাসগুলো একটু হার্ড, একটু কঠিন, এটা আপনাকে একটু নিতে হবে। কারণ এটা 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 নিতে পারলে ল্যাঙ্গুয়েজের ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইনস্ট্যান্টলি আপনি একটা ট্রান্সলেশন, একটা প্রেজেন্টেশন আপনি দিতে পারবেন। আপনি একটা রিপোর্ট, সিভি, ডায়লগ আপনি ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন বেসিক গ্রামারটা জানা থাকলে। শুধু স্পোকেন থেকে শুরু করলে হবে কি, আমি যতটুকু পড়াবো অতটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন। যখনই নিজের মতো করে কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন আপনি পারবেন না। তো ফার্স্টে 10টা বেসিক গ্রামার, এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সেটা আপনি এখান থেকে পাবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এই যেটা বললাম, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা যারা ফ্রি হ্যান্ডের রাইটিং এক্সপার্ট হতে চান, সেখানে 10টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর উপর। এটা আপনি করতে পারবেন, আপনি রাইটিং একদমই এক্সপার্ট হয়ে যাবেন। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন। এটা কোথায় 50 থেকে 70 নম্বর, আপনি বোঝেন। শুরুতে ভর্তি হলে এগুলো পাবেন না আপনি। আপনাকে সময় দিতে হবে, টাইম দিতে হবে, আগে আমাকে শেখাতে দিতে হবে। তারপর আমি আপনাদেরকে দিয়ে কাজ করাবো, আপনাদেরকে দিয়ে কথা বলাবো, আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। একদিনে তো হয়ে যাবে না। তো এটা যারা আসবেন তারা পাবেন, আপনার মুখ দিয়ে আমি কথা বের করাবো, আপনাকে দিয়েই প্র্যাকটিস করাবো। ল্যাঙ্গুয়েজটা কঠিন না। আর আবারও বলছি, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন সবকিছুই পাবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, ফোনপে বা গুগল পে করেও পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, ধারাবাহিকভাবে একটা মেন্টরের অধীনে থেকে শিখতে চাই, তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আর যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি পারবেন। এখানে কোনো ব্যত্যয় ঘটবে না। প্রত্যেকটা ক্লাস আপনি অনেক ভালোভাবে কভার করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। ইভেন আমার লেখা একটা বই আছে, আপনারা অলরেডি দেখেছেন, এটাও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অনলাইনে। তো এই হচ্ছে মেইন বিষয়। যারা, জাস্ট ওয়েট আ মিনিট, এই যে এটা। সো এই হচ্ছে মেইন বিষয়। তো যারা অ্যাডমিশন নিতে চান তারা দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন, কারণ আমাদের আগামীকালও পেইড কোর্সের ক্লাস থাকবে রাত 10টায়। আগামীকাল থেকে করলেও একদম শুরু থেকে ধারাবাহিকভাবে আপনি পাবেন। আগামীকালকে যে ক্লাসটা হবে নাউনের ক্লাস এবং স্পোকেন রুলস, যেটা সেটার পার্ট 2 সেখান থেকে শুরু হবে। আর প্রিভিয়াস যে ক্লাস সেটা রেকর্ড আপনারা পেয়ে যাবেন যারা নতুন আসবেন। তো এটা আপনারা করতে পারবেন যারা করতে চান। আর প্রত্যেকের একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, আপনাকে একটা আইডি কার্ড প্রোভাইড করা হবে। এগুলো আমরা সবই করে ফেলবো ধারাবাহিকভাবে। আর যেটা বললাম, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন এবং 2,000 টাকার ভিতরে আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন আপনি থাকতে পারবেন। তো এই হচ্ছে মেইন বিষয়। আর কার কোনো কোশ্চেন থাকলে আপনারা এই এই দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, নক দিবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে নক দিবেন, আমি আপনাদের সঙ্গে ইন ডিটেলসে কথা বলবো। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি দ্রুত পাঠিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।